বিগত 1100 দিনের বেশি দিন ধরে আমরা এখানে অবস্থানে রয়েছি এবং আমাদের এই লড়াইটাও শুরু হয়েছিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যখন ডিএ মামলার রায় আসে। তারপরেই আমাদের পথ চলা শুরু হয়েছিল। এই পথ চলার মধ্যে দিয়ে এই মঞ্চের সূচনা হয় এবং দীর্ঘদিন থেকে আমরা অনশন থেকে শুরু করে 2019 থেকে 2022 পর্যন্ত ফ্রিজ হয়ে থাকা ডিএ এর চাকা কিছুটা ঘুরতে শুরু করেছিল, কিন্তু সেটা পুরোটা আদায় হয়নি। এখানে প্রসঙ্গত বলে রাখি যে রায় এসেছে, সেই রায় 1/4/2008 থেকে 31/12/2019 পর্যন্ত যে পে কমিশন, পঞ্চম বেতন কমিশন রাজ্যের, সেই পঞ্চম বেতন কমিশনের যে বকেয়া মহার্ঘ ভাতা, সেই বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে এর সাথে বর্তমান বকেয়া মানে পে কমিশনের যে বকেয়া মহার্ঘ ভাতা 40% যার পরিমাণ, তার সাথে কোনো সম্পর্ক নেই, তার জন্য লড়াই জারি আছে। আজকে যে রায় এসেছে, আমরা প্রথমেই সমস্ত মামলাকারী সংগঠন যারা কর্মচারীদের পক্ষে লড়াই করেছেন, কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ, তারপরে হচ্ছে যে কর্মচারী পরিষদ, ইউনিটি ফোরাম, তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা এই মামলাতে ঢুকেছিলাম তাদের হাতকে শক্ত করার জন্য, এবং আপনারা জানেন যে এই মামলাতে আমরা ভারতবর্ষের বিখ্যাত আইনজীবী গোপাল সুব্রমণিয়াম স্যারকে নিয়েছিলাম। তার সওয়াল জবাব আপনারা শুনেছেন এবং এটা প্রমাণ হলো যে কর্মচারীদের অত আর্থিক সক্ষমতা না থাকলেও আমাদের মামলাতে সুপ্রিম কোর্টে রাজ্য সরকার, সুপ্রিম কোর্টের সমস্ত সিনিয়র আইনজীবীদেরকে নামিয়েছিলেন আমাদের বিপক্ষে, কিন্তু কর্মচারীদের যে লড়াই, যে অধিকার, সেই অধিকারকে তারা খণ্ডন করতে পারেননি এবং জয় মানে আটকাতে পারেননি। নিম্নতর আদালতে যেভাবে আমাদের জয়ের ধারাবাহিকতা বজায় থেকেছে, এখানেও তাই হয়েছে। এবং আমরা এরই সাথে ধন্যবাদ জ্ঞাপন করছি রাজ্যের বিরোধী দলনেতাকে, যেভাবে উনি নিজের ব্যক্তিগত উদ্যোগে পরমজিৎ সিং পাটোয়ারিয়াজিকে দিনের পর দিন দান করিয়েছেন এবং তার ফিস মিটিয়েছেন। আমরা ধন্যবাদ জানাচ্ছি মাননীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে, বিনা পয়সায় কর্মচারীদের হয়ে লড়াই করে গেছেন দীর্ঘদিন। আজকে আমাদের বলার কথা এটাই যে 25% দেওয়ার অর্ডার কিন্তু আগেও হয়েছিল, রাজ্য সরকার সেটাকে মানেনি। আমরা কন্টেম্প্ট করেছিলাম এবং কন্টেম্প্টের শুনানিটাকে শুনানি না করে রাজ্য সরকার বলেছিল, মানে সুপ্রিম কোর্ট বলেছিলেন যে আমরা মূল মামলার শুনানি করে নিচ্ছি। আজকে মূল মামলা রায় বেরোলো প্রায় 4 মাস হতে চলল, মানে সমস্ত কিছু শেষ হয়ে যাবার পরে। আমরা একটা কথা বলি যে মাননীয় মুখ্যমন্ত্রী আগের বার যেভাবে 25%কে না দেওয়ার সাহস দেখিয়েছেন, এবার যেন আগুন নিয়ে খেলবেন না। সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে, রাজ্য সরকারের কর্মচারী এবং পেনশনারদের পক্ষ থেকে আপনাকে পরিষ্কার জানাই যে এই ভোটের মুখে এই রায় যদি ক্যারি ফরওয়ার্ড না করা হয়, তাহলে যে আন্দোলনের সম্মুখীন হবেন আপনি, আপনাকেও নতুন করে আন্দোলন শেখাবো আমরা, এটুকু কথা দিলাম। আজকে যে রায় হয়েছে, আমরা রায়ের নতুন করে বিশ্লেষণে কিছু যাচ্ছি না, আপনারা তার দেখিয়েছেন, বিশ্লেষণ করেছেন আপনাদের মতো করে। এখানে কিন্তু কোথাও সুপ্রিম কোর্ট বলেনি যে ডিএটা আইন স্বীকৃত অধিকারের মধ্যে নয়। মৌলিক অধিকার নিয়ে অনেকে বলছেন, ডিএটাকে মৌলিক অধিকার বলে কিন্তু কোনো সময়ই আমরা বলিনি। আমরা বলেছি যে লিগ্যালি এনফোর্সেবল রাইট, অর্থাৎ আইন স্বীকৃত অধিকার, এবং এই কথাটাও কিন্তু সুপ্রিম কোর্ট আজকে বলেছে। ডিএ কর্মচারীদের আইন স্বীকৃত অধিকার, এটা প্রতিষ্ঠিত হলো এবং এর রায়ের প্রভাব গোটা ভারতবর্ষ জুড়েই পড়বে, এটুকু বলে রাখি। সুপ্রিম কোর্টের যে কোনো প্রেসিডেন্ট, সেটা ল্যান্ড অফ মানে ল অফ দ্য ল্যান্ড হয়, এটার অন্য কোনো কিছুর মানে হয় না। সুতরাং আর বাকি 75%-এর জন্য একটা 3 সদস্যের কমিটি কনস্টিটিউট করা হয়েছে, 4 সদস্যের কমিটি, সরি। তারা রাজ্যের মানে আর্থিক পরিস্থিতির কথা বিবেচনা করে আগামী 15ই মের মধ্যে একটা রিপোর্ট দেবেন সুপ্রিম কোর্টে, এবং আগামী 15ই মে আমাদের সুপ্রিম কোর্টে আবার এটা শুনানি হবে। এটা কিন্তু কবে দিতে হবে সেইটুকু নিয়ে শুনানি, দিতে যে হবে সেটুকু নিশ্চিত থাকতে পারেন, কিন্তু কত কিস্তিতে দিতে হবে সেটা পরবর্তী ক্ষেত্রে ঠিক হবে। এই রায় কি বা এই লড়াই কি শুধুমাত্র কর্মচারীদের ডিএ পাওয়ার লড়াই ছিল? আমরা বলছি যে না, এটা রাজ্যবাসীর জন্য বার্তা আমাদের। এই লড়াইটা এই রাজ্যের সমস্ত খেটে খাওয়া মানুষের সঠিক শ্রমের বিনিময়ে সঠিক পারিশ্রমিক তারা পাবেন কিনা তার লড়াই ছিল। এই রাজ্যের কর্মচারীরা সব থেকে কম ডিএ পেতেন বলে, স্থায়ী কর্মচারীরা এবং পেনশনাররা,
এই রাজ্যের স্থায়ী কর্মচারীদের বেতন দেশের মধ্যে সব থেকে নিম্ন ছিল। তারই সাথে পাল্লা দিয়ে এই রাজ্যের প্রত্যেকটা স্তরের খেটে খাওয়া মানুষ, তিনি কলকারখানায় কাজ করান হোক, ইটভাটাতে কাজ করা শ্রমিক হোক, ধান পোতার শ্রমিক হোক, রাজমিস্ত্রি হন অথবা রাজমিস্ত্রির যোগানদার, প্রত্যেকের ক্ষেত্রেই দেখা যাবে আসাম বলুন, বিহার বলুন, ঝাড়খণ্ড বলুন বা উড়িষ্যা বলুন, প্রত্যেকটা জায়গার থেকে তাদের বেতনটা হচ্ছে এখানে অর্ধেক। তার কারণটা অন্য কিচ্ছু নয়, এই যে রাজ্যগুলোর কথা বললাম, এই সমস্ত রাজ্যের স্থায়ী কর্মচারীদের থেকে ঠিক অর্ধেক বেতনে কাজ করেন এই রাজ্যের স্থায়ী কর্মচারী পেনশনাররাও। তারই সাথে পাল্লা দিয়ে এটা নির্ধারিত হয়েছে। ব্যবসায়ীদের জন্য বক্তব্য যে এই টাকা যদি রাজ্যের কর্মচারীদের কাছে আসে, কর্মচারীদেরকে দিয়ে দেওয়া হয় তাদের ক্রয় ক্ষমতাটাকে ঠিক জায়গায় রাখার জন্য। সুতরাং ক্রয় তারা করবেন কোথা থেকে? না, বাজার থেকে। বাজারে গেলে পরে সেই টাকাটা যাবে কাদের কাছে? ব্যবসায়ীদের কাছে। সুতরাং ডিএটা শুধুমাত্র কর্মচারী পেনশনারদের বিষয় নয়, এর স্থায়ী এবং স্থায়ী সম্পর্ক, সরাসরি যোগাযোগ রাজ্যের সমস্ত স্তরের মানুষের সাথে আছে। তারই সূত্র ধরে গত অর্থবর্ষে আপনারা দেখেছেন যে কেন্দ্রীয় বাজেটে আইটির স্ল্যাব বাড়ানো হয়েছে, বিভিন্ন ধরনের কর ছাড় দেওয়া হয়েছে, যাতে মানুষের কাছে নগদের যোগান আসে। আমাদের রাজ্যের অর্থনীতি ধসে পড়ার আরেকটা বড় কারণ যে মানুষের কাছে অর্থের যোগান নেই। এই রাজ্যের কর্মচারী পেনশনার, অস্থায়ী কর্মচারী, তাদের সমস্ত রকম ভাবে শোষণ চলছে। সেই শোষণের বিরুদ্ধে লড়াই, এবং এই যে লড়াইটা আমরা লড়ছিলাম, সেই লড়াইটা বাঙালি অস্মিতার বা বাঙালি জাতিসত্তার সম্মানের জন্য লড়াই ছিল। আমাদের কর্মচারীদের ডিএর জন্য লড়াই ছিল না। কর্মচারীরা যদি সঠিক মানের ডিএ পান, এই বাঙালি জাতি তার শ্রমের সঠিক পারিশ্রমিক পাবে, এটা আমরা মনে করি, এবং সেই লড়াই আদালতে প্রতিষ্ঠিত হয়েছে। আগামী দিনে এই রাজ্যের কর্মচারীদের কাছে আমাদের আবেদন, সমস্ত রকম বিভেদ ভুলে আসুন। পথে না নামলে পরে কিন্তু এই রায়কে ইমপ্লিমেন্ট করানো যাবে না। আজকে অন্তর্বর্তী বাজেট 31শে মের মধ্যে 25% দেওয়ার কথা। এই বাজেটেই তার প্রভিশন থাকতে হবে। 31শে মার্চের মধ্যে, সরি 31শে মার্চের মধ্যে তার প্রভিশন থাকার কথা। সেই প্রভিশন যদি না থাকে, যত দ্রুত সম্ভব সর্বশক্তি নিয়ে আপনাদেরকে সবাইকে পথে নামতে হবে। দূর থেকে বসে অন্য কেউ আদায় করে দেবে সেই জামানা নেই। পশ্চিমবঙ্গের সমস্ত স্তরের মানুষকে বলছি যে যার যা দাবি দাওয়া আছে, এটা হচ্ছে গোল্ডেন পিরিয়ড এই রাজ্যে আন্দোলন করার। পথে নামুন। শুধু এসআইআরটা কোনো ইস্যু নয়, এসআইআরটাকে ইস্যু বানানো হয়েছে, এটা একটা পদ্ধতি, নির্বাচন কমিশনের একটা পদ্ধতি। বাকি ইস্যুগুলো থেকে দৃষ্টি ঘোরানোর জন্য এই জায়গাটাকে এত ফোকাস করা হচ্ছে। রাজ্যের যে বেকারত্বের সমস্যা, শিক্ষা স্বাস্থ্যের পরিকাঠামো ভেঙে পড়া, রাজ্যের সার্বিক পরিকাঠামো ভেঙে পড়া, এই সমস্ত কিছুগুলো থেকে দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার জন্য এই কাজ করা হয়েছে। আসুন সকলে মিলে লড়াই করি। এই রাজ্যটাকে সঠিক পথে ফেরাতে হবে, রাজ্যটাকে বাঁচাতে হবে, এবং সেই রাজ্য বাঁচানোর একটা লড়াইয়ের প্রথম জয় হলো সুপ্রিম কোর্টে আজকে। আমরা কি করব সেটা তো মনে হয় প্রথমেই বললাম, যে কর্মচারীদেরকে নিয়ে যে আন্দোলন হবে। আপনারা দেখেছেন এই মঞ্চে যখন অনশন হয়েছে কতটা বেকায়দায় সরকার পড়েছে। আপনারা দেখেছেন যে হরিশ মুখার্জি স্ট্রিট দিয়ে বিগত 14 বছরে কাউকে ঢুকতে দেয়নি। আমরা মিছিল করেছি গোটা হরিশ মুখার্জি স্ট্রিটে, যখন মিছিল হয়েছে তখন মিছিল শেষ হয়নি। সেরকমই কিছু দেখবেন। আপনারা দেখেছেন যে নবান্নের বাস স্ট্যান্ডে কেউ বসতে পারেনি, আমরা 3 দিন ধরে বসে থেকেছি। আপনারা যা দেখবেন সেটা নতুন ইতিহাস হবে, কর্মচারী আন্দোলনের ইতিহাসে এবং রাজ্যের আন্দোলনের ইতিহাসে। এই রায়ে কত লক্ষ কর্মচারী এবং পেনশনার উপকৃত হচ্ছেন আজকের এই রায়ের পর? মোটামুটি 12 লক্ষ স্থায়ী কর্মচারী এবং পেনশনার এর ফলে উপকৃত হবেন। এবং এর সাথে বলে রাখি যে এই যে ডিএ, 1% ডিএ বাড়লে অস্থায়ী কর্মচারীদের দৈনিক মজুরিতে 6 টাকা বৃদ্ধি হয়। বুঝতে পেরেছেন? তাহলে এই যে 25%, আমার মনে হয় যে অস্থায়ী কর্মচারীদের জন্য আমাদের লড়াই জারি থাকবে। যে তাহলে ওই যে পিরিয়ড আর কি, সংশ্লিষ্ট যে সময়কাল, সেই সময়কালের মধ্যে অস্থায়ী কর্মচারীরা যে কম বেতন পেয়েছেন তাদেরও হওয়া উচিত। আর সর্বশেষে এটা দিয়ে শেষ করছি, মাননীয় সাংবাদিক বন্ধুদেরকে যেভাবে আপনারা পাশে থেকেছেন আমাদের, আমরা আমাদের কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই আপনাদেরকে। আমরা কোনো দলীয় রাজনীতিতে বিলং করি না, নিজেদের অধিকারের লড়াইটা নিজেরা লড়ছি। তার পাশে আপনারা যেভাবে দাঁড়িয়েছেন, এটা প্রমাণ করে যে পশ্চিমবঙ্গ তথা ভারতের প্রেস মিডিয়ার ভূমিকা নিয়ে বিভিন্ন যে প্রশ্ন ওঠে, সেই প্রশ্নগুলোকে খণ্ডন করার জন্য মনে হয় এই আন্দোলনে আপনাদের যে ভূমিকা, সেটুকুই যথেষ্ট। দেখুন, আশা তারাই করেন যখন দয়ার দানের ব্যাপার থাকে। এটা কোনো দয়ার দান নয়। আশা আবার কি,
আশা উনি সুপ্রিম কোর্টের রায়কে মানবেন কিনা সেটা মাননীয় মুখ্যমন্ত্রীকে ঠিক করতে হবে। গতকালকে উনি সুপ্রিম কোর্টে নিজে গিয়েছিলেন প্লিড করতে। যে প্রতিষ্ঠানে আপনি গেলেন সেই প্রতিষ্ঠানটার মান মর্যাদা আপনি রাখবেন কিনা সেটা আপনি ঠিক করবেন। যদি আপনি ঠিক না করেন বাকিটা তো আমরা বুঝে নেব, এটুকু বলে দিলাম। আপনাদের অনেকেই সংশয় প্রকাশ করছেন যে আগের বার যেভাবে রাজ্য সরকার দেয়নি এবারও যদি না দেয়, সেই ক্ষেত্রে মানে রাজ্য সরকারের কাছে কি না দেওয়ার কোনো পথ খোলা থাকছে? আর যদি থাকে তাহলে আপনাদের কাছে কি পথ থাকবে? আমার মনে হয় এটা ফাইনাল ভার্ডিক্ট, তো এখানে আর না দেওয়ার কোনো জায়গা খোলা নেই, তাকে মানতেই হবে। আর আগের বার এটা অন্তর্বর্তী সময় ছিল, সুপ্রিম কোর্ট যেহেতু বলল যে অন্তর্বর্তী রায় মানেনি, আমরা মামলা শুনানি করে দিচ্ছি, এবং আপনারা দেখেছেন যে ধারাবাহিকভাবে শুনানি হয়ে সেই মামলার শুনানি শেষ হয়েছে। এবারে তো আর কোনো ব্যাপার নেই, এবারে ফাইনাল ভার্ডিক্ট যেহেতু এসেছে, এই রায় না মেনে এই সরকারের আর যাওয়ার কোনো রাস্তা নেই। আর আমরা বলে দিচ্ছি যে আর কোনো রাস্তা আমরা ছেড়েও রাখবো না। যেদিক দিয়ে পারাবার পথ উনি খুঁজবেন সেই সমস্ত রাস্তা আমরা বন্ধ করে রাখবো। আজকে তো এটা বলা হতেই পারে যে যখন পূর্ণাঙ্গ বাজেট আমরা পেশ করব নির্বাচন হয়ে যাবার পর, তখন আমরা এই বিষয়টা নিয়ে ভাববো। এখন রাজ্যের কাছে টাকা নেই, এর সাথে কোনো সম্পর্ক নেই। রাজ্যের টাকা না থাকার কথা তো সুপ্রিম কোর্ট খণ্ডন করিয়ে দিয়েছে, সুতরাং এই কথা বলতেও পারবে না। আর মানে এই 31শে মার্চের মধ্যেই তো এই যে অস্থায়ী বাজেট, সেই অস্থায়ী বাজেটের কার্যকাল তো সেই সময়সীমার মধ্যেই থাকছে, সুতরাং তারপরে তো আর থাকছে না। সুতরাং এটুকু বলাই যায় এই সময়ের মধ্যে মানতে হবে। অবশ্যই সেখানে আমরাও রিপোর্ট পেশ করব বলে আমরা আশা করি যে কমিটি আমাদেরকেও সুযোগ দেবে যে আমাদের বক্তব্য পেশ করার। আমাদের কাছেও তথ্য আছে, সরকার কি তথ্য পেশ করলো তার সাথে আমাদের তথ্য তারা মিলিয়ে দেখুন। আমরা সরকারের কাছ থেকে নেওয়া তথ্যই পেশ করব, এবং কেন্দ্র সরকারের বিভিন্ন যে ডিপার্টমেন্ট আছে তাদের কাছ থেকে তথ্য কালেকশন করে আমরা তথ্যগুলোকে তাদের কাছে তুলে ধরবো। আমার মনে হয় না যে তারাও এরকম কিছু বলবেন যে রাজ্যের আর্থিক স্থিতি খুব খারাপ। রাজ্যের আর্থিক স্থিতি যদি খুব খারাপ হতো তাহলে ক্লাবগুলোকে এত কিছু দেওয়া যেত না। যেখানে মানে এই যে দানগুলো হয়েছে সেই দানগুলো কিন্তু কোনোটাই, পরিষ্কার করে বলি, কোনো প্রোডাক্টিভ ইনভেস্টমেন্ট নয়। একটা রাজ্য সরকারের কাজ হচ্ছে প্রোডাক্টিভ ইনভেস্টমেন্ট করা, যেখান থেকে তার কিছু ফেরত আসে। আমরা জানি যে পরিকাঠামো ক্ষেত্রে 1 টাকা ব্যয় করলে সেটা 3 টাকা হয়ে ঘুরে আসে। যেভাবে পরিকাঠামো বিহীন ক্ষেত্রগুলোতে বা পরিকাঠামো পরিকল্পনা এবং পরিকাঠামো বহির্ভূত জায়গাগুলোতে যেভাবে বিনিয়োগ হয়েছে বিগত 14 বছর ধরে, রাজ্যের আর্থিক স্বাস্থ্য যদি বা কিছুটা খারাপ হয়ে থাকে তার দায় কিন্তু এই পরিকল্পনা বহির্ভূত কাজকর্ম। আমাদের অনিরুদ্ধদা আছে, অনিরুদ্ধদা বলুন। এখানে চলে আসুন, আমি উঠে যাচ্ছি। এই বাজেটের ভাস্কর যেটা বলে গেল তার সঙ্গে সংযোজন হিসেবে আপনার প্রশ্নের জবাবে বলছি আপনাদের যে এই বাজেটের সঙ্গে আজকে যে বাজেট পেশ হবে তার সঙ্গে এই বকেয়া এরিয়ারের কোনো সম্পর্ক নেই। এই টাকা রাজ্য সরকার পেয়ে গেছে আজ থেকে 12 বছর আগে, 11-12 বছর আগে রাজ্য সরকার এই টাকা কেন্দ্রীয় অর্থ কমিশন বাবদ রাজ্য সরকারি কর্মচারীদের দিয়ে সমস্ত টাকা, পেনশনারদের সমস্ত টাকা এবং বোর্ড কর্পোরেশন পঞ্চায়েত শিক্ষকদের 60% টাকা পেয়ে গেছে রাজ্য সরকার। এবং এই যে মাননীয় এজির একজন কেন্দ্রীয় সরকারের একজন প্রতিনিধিকে রেখেছে, এর কারণটা হচ্ছে এইটাই যে রাজ্য সরকারকে হিসেব দিতে হবে 11 বছর আগের টাকা কি করেছে রাজ্য সরকার। রাজ্য সরকারের ফান্ডে যে টাকা জমেছিল সেই টাকা রাজ্য সরকার কি করেছে এটা এজির কাছে হিসেব দিতে হবে। এবং এই জন্যই আজকে এই কমিটি সুপ্রিম কোর্ট তৈরি করেছে। এবং এই যে 25% বকেয়া, এর আগে সুপ্রিম কোর্ট, মাননীয় সুপ্রিম কোর্ট তারা নির্দিষ্ট কোনো সময় বলে দেননি, কিন্তু আজকে তারা নির্দিষ্টভাবে সময় বলে দিয়েছেন। এবং তার মধ্যে যদি না হয়, রাজ্যের মুখ্যমন্ত্রী কালকে গিয়ে উনি সুপ্রিম কোর্টে সওয়াল করেছেন আগামী দিনে সুপ্রিম কোর্টের নির্দেশে ওনাকে ওনার চিফ সেক্রেটারিকে জেলে যেতে হবে, জেলে যেতে হবে, ওনাকে সুপ্রিম কোর্টে জেলে যেতে হবে। আর যারা বলেছিল যে এই টাকা নাকি সরকারের টাকা নেই, সরকারকে ব্যতিব্যস্ত করা চলবে না, তাদেরও জেলে যেতে হবে। আর যে সমস্ত সরকারি কর্মচারীরা সরকারের হয়ে দালালি করছে তারা যদি বাপের বেটা হয়, ময়কা লাল হয়, তাহলে তারা 1 টাকাও নেবে না এখান থেকে। একদম 1 টাকাও, আমি বলছি তাদের যদি লজ্জা থাকে 1 টাকা এখান থেকে নেবে না। এই দালালি করে করে পশ্চিমবঙ্গের কর্মচারী সর্বনাশ তারা করেছে। 50 বছর ধরে এই সর্বনাশ হচ্ছে বন্ধু সরকারের তত্ত্ব করে।
তার বিরুদ্ধে সংগ্রামী যৌথ মঞ্চ ছিল বলে আজকে আমরা এই যে মুখ্যমন্ত্রী ঘেউ ঘেউ মেউ মেউ করছিলেন, আমাদের বলেছিলেন চোর ডাকাত, ডাকাতের সর্দার, আজকে প্রমাণ হয়ে গেছে সুপ্রিম কোর্টের রায় যে উনি চোর, উনি ডাকাত, উনি আমাদের টাকা লুট করেছেন, টাকা উনি হাজার হাজার অনিয়মিত কর্মচারীর টাকা লুট করেছেন। সুতরাং এর বিরুদ্ধে উনি যদি ওই নির্দিষ্ট দিনে টাকা হিসেব না দেন তাহলে আমরা পশ্চিমবঙ্গ অচল করে দেব। সেই ক্ষমতা সংগ্রামী যৌথ মঞ্চের আছে, ওনাকে দেখিয়ে দিয়েছি। ভাস্কর বলেছে যে ওনার বাড়ির সামনে কেউ মিছিল করতে পারেনি, সংগ্রামী যৌথ মঞ্চ কয়েকটা দালালের বাধা সত্ত্বেও মিছিল করেছে, ওখানে 1 লক্ষ মানুষের মিছিল করেছে, নবান্নর মধ্যে বসে আমরা অবস্থান করেছি, হাত জোর করেছিল। যে মুখ্যমন্ত্রী চোর ডাকাত, ডাকাতের সর্দার বলেছিল তাকে অ্যালেন পার্কে দাঁড়িয়ে হাত জোর করে বলতে হয়েছিল যে আমি 4% মহার্ঘ ভাতা দিচ্ছি। সুতরাং সংগ্রামী যৌথ মঞ্চ আছে, থাকবে, এবং আগামী দিনে সেই লড়াই আরো যাতে সরকারি কর্মচারী, বাঙালি পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীর যে নেতিয়ে পড়া অবস্থা, যে নির্বীর্য অবস্থা তৈরি করেছিল সরকারগুলো, তার বিরুদ্ধে সংগ্রামী যৌথ মঞ্চ রুখে দাঁড়িয়েছে এবং তার জয় প্রাথমিকভাবে কোর্টে এসছে। এবং সেই রাস্তায়, সেই কোর্টের রাস্তায় এবং রাস্তার লড়াই, দুটো লড়াই সংগ্রামী যৌথ মঞ্চ লড়বে। এবং সাংবাদিকদের আবারও আমরা অভিনন্দন জানাচ্ছি আমাদের পাশে থাকার জন্য। আর বাংলার এলিনা আছে, এখানে ওর নাম বলেই বলছি, সে আর বাংলার আছেন যে প্রতিনিধি, তার প্রথম সেই পুরনো কথা আসলে মনে পড়ে যাচ্ছে যে সেই প্রথম দিন থেকে সকালবেলা আসতেন। অনেক ঠিক আছে, বাদ দিয়ে বন্ধ করে দিন।